প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি পড়াবো পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়ের তরঙ্গ থেকে এক মুখ খোলা নলে বায়ুস্তম্ভের কম্পন ও দুই মুখ খোলা নলে বায়ুস্তম্ভের কম্পন। এক মুখ খোলা নল অপেক্ষা দুই মুখ খোলা নলে শ্রুতিমধুর শব্দ শোনা যায়। কেন শ্রুতিমধুর শব্দ শোনা যায়, এক মুখ খোলা নলে কেন শ্রুতিমধুর শব্দ শোনা যায় না, এই ব্যাপারটি আমরা একটা গাণিতিক বিশ্লেষণের মধ্যে পেতে পারি। এই প্রয়াসে আমরা প্রথমেই শুরু করছি এক মুখ খোলা নলে বায়ুস্তম্ভের কম্পন। আমরা একটা এক মুখ খোলা নল নেই। এক মুখ খোলা নলও বলতে পারি, এক মুখ বদ্ধ নলও বলতে পারি, কারণ এটার এক প্রান্ত বদ্ধ, এক প্রান্ত খোলা। এখন এই নলের খোলা প্রান্তে যদি আমরা আস্তে করে ফু দেই, তাহলে নলের ভিতরে যে বায়ুর অণুগুলি, এই অণুগুলি সংকোচন প্রসারণের মাধ্যমে শব্দ তরঙ্গটি সামনের দিকে নিয়ে যাবে। একসময় বদ্ধ প্রান্তে এসে প্রতিফলিত হয়ে এই তরঙ্গটি বা শব্দ তরঙ্গটি মূল তরঙ্গের উপর পরিপাতিত হয়ে একটা স্থির তরঙ্গের সৃষ্টি করবে। স্থির তরঙ্গটা কি? আমরা ইতিমধ্যে স্থির তরঙ্গ সম্বন্ধে জেনেছি, তবু বোঝার সুবিধার্থে আমরা স্থির তরঙ্গটাকে আরেকবার এঁকে নেই এবং স্থির তরঙ্গটাকে উলম্বভাবে আঁকি, যাতে আমাদের এখান থেকে বুঝতে সহজ হয়। এই হচ্ছে স্থির তরঙ্গ। এই তরঙ্গের এই ডট চিহ্ন স্থানগুলি নিষ্পন্দ বিন্দু, যেখানে কোনো শব্দ শোনা যাবে না, আর এই স্থানগুলি সুস্পন্দ বিন্দু, যেখানে সর্বাধিক শব্দ শোনা যাবে। যখন আমরা নলের উপরিপ্রান্তে ফু দিব, ভিতরের বায়ুস্তম্ভের অণুগুলি যখন সংকোচন প্রসারের মধ্যে সামনের দিকে যেতে থাকবে, এই বদ্ধ প্রান্তে এসে অণুগুলির কম্পনের স্বাধীনতা থাকবে সর্বনিম্ন, অর্থাৎ এখানে কোনো কম্পন হবে না। তাই এখানে একটি নিষ্পন্দ বিন্দু সৃষ্টি হবে। আর খোলা প্রান্তে যেহেতু অণুগুলির কম্পনের স্বাধীনতা সর্বাধিক, এই জন্য এখানে একটি সুস্পন্দ বিন্দু তৈরি হবে। তো প্রথমে যদি আমরা আস্তে করে ফু দেই, তাহলে মূল সুর সৃষ্টি হবে। মূল সুর কি? যার কম্পাঙ্ক সবচেয়ে কম, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। অর্থাৎ এই যে স্থির তরঙ্গটা, সেই স্থির তরঙ্গটার এই নিষ্পন্দ বিন্দুটা পাওয়া যাবে আর এই সুস্পন্দ বিন্দুটা পাওয়া যাবে। তাহলে আমাদের তরঙ্গটা কেমন হবে? এই এই নিষ্পন্দ বিন্দু, সুস্পন্দ বিন্দু। নলটির দৈর্ঘ্য যদি হয় এল, নলটির দৈর্ঘ্য যদি হয় এল, এটা এক নম্বর অবস্থা, তাহলে এল ইকুয়াল টু হবে হচ্ছে ল্যামডা 1/4। কারণ আমরা জানি একটি স্থির তরঙ্গের নিষ্পন্দ বিন্দু থেকে সুস্পন্দ বিন্দু পর্যন্ত যে দূরত্ব, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের 4/1 কারণ এই যে আমরা স্থির তরঙ্গটা এখানে দেখাচ্ছি, সেটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে ল্যামডা, তাহলে এখান থেকে এই পর্যন্ত হবে ল্যামডা/4। অতএব ল্যামডা 1 ইকুয়াল টু 4l। আবার আমরা জানি v ইকুয়াল টু f1 ল্যামডা 1। অতএব f1 ইকুয়াল টু হচ্ছে v বাই ল্যামডা 1 এর মান বসিয়ে দেই 4l। এটা হচ্ছে এক নম্বর সমীকরণ, যেটাকে আমরা মূল সুর বলেছি। মূল সুরের কম্পাঙ্কের রাশিমালা এইটা। এইবার এই একই নলে যদি আমরা একটু জোরে ফু দেই, তাহলে প্রথম উপসুরটি পাওয়া যাবে। অর্থাৎ বদ্ধ প্রান্তে নিষ্পন্দ বিন্দু, খোলা প্রান্তে এই সুস্পন্দ বিন্দুটা পাওয়া যাবে। তাহলে তরঙ্গটা হবে
এইরকম। এই নলের দৈর্ঘ্য এল। এখানে এল ইকুয়াল টু হবে, এটা 2 নম্বর অবস্থা, এল ইকুয়াল টু হবে হচ্ছে ল্যামডা বাই 4, এখান থেকে এ পর্যন্ত হচ্ছে ল্যামডা বাই 4, 2 ল্যামডা বাই 4, 3 ল্যামডা বাই 4, অর্থাৎ 3 ল্যামডা 2 বাই 4, ল্যামডা 2 ইকুয়াল টু 4l বাই 3। অতএব v ইকুয়াল টু f2 ল্যামডা 2, f2 ইকুয়াল টু v বাই ল্যামডা 2। ল্যামডা 2 এর মান যদি 4l বাই 3 বসাই তাহলে 4l টা নিচে হবে, 3 টা উপরে চলে গেল। v বাই 4l সমান f1, তো v বাই 4l সমান যদি f1 বসাই তাহলে আমরা পাচ্ছি f2 ইকুয়াল টু হচ্ছে 3f1। এটা 2 নম্বর সমীকরণ ধরলাম। এটা হচ্ছে প্রথম উপসূর। এরপর যদি আরো জোরে ফু দেই তাহলে দ্বিতীয় উপসূর পাওয়া যাবে। একই নল, নলের দৈর্ঘ্য এল, আমরা যদি আরো জোরে ফু দেই তাহলে কি হবে, এই বদ্ধ প্রান্তে নিস্পন্দ বিন্দুটা পাওয়া যাবে, খোলা প্রান্তে এই সুস্পন্দ বিন্দুটা পাওয়া যাবে। তো চিত্রটা হবে এইরকম। এই 3 নম্বর অবস্থা। এখানে l ইকুয়াল টু ল্যামডা বাই 4, 2 ল্যামডা বাই 4, 3 ল্যামডা বাই 4, 4 ল্যামডা বাই 4, 5 ল্যামডা বাই 4, অর্থাৎ 5 ল্যামডা 3 বাই 4, ল্যামডা 3 ইকুয়াল টু 4l বাই 5। অতএব v ইকুয়াল টু f3 ল্যামডা 3, f3 ইকুয়াল টু v বাই ল্যামডা 3 এর মানটা একবারে বসিয়ে দেই, 4l বাই 5, তাহলে নিচে ল্যামডা 3, 4l থাকবে নিচে, 5 চলে গেল উপরে। v বাই 4l আমরা ইতিমধ্যে দেখেছি, v বাই 4l সমান f1, অতএব f3 ইকুয়াল টু 5 f1। এটা হচ্ছে দ্বিতীয় উপসূর। এরপরে যদি আমরা আরো জোরে ফু দেই তাহলে আমরা যে কম্পাঙ্কটা পাবো f4, সেটা হবে 7f1। তারপরেরটা হবে f5 ইকুয়াল টু 9f1, অর্থাৎ কম্পাঙ্কগুলি যুগ্মভাবে বাড়তে থাকবে। অর্থাৎ এটা যদি হয় প্রথম সমমেল, এটা হবে যেহেতু 3 গুণ, এটা হবে হচ্ছে তৃতীয় সমমেল, এটা যেহেতু 5 গুণ, এটা হবে পঞ্চম সমমেল, এর পরেরটা হবে সপ্তম সমমেল। এইভাবে অযুগ্ম আকারে পাওয়া যাবে, সমমেলগুলি অযুগ্ম আকারে পাওয়া যাবে। তো আমাদের মনে রাখতে হবে যে উপসূর, মূল সুর যদি বলি এটাকে, তাহলে এটা প্রথম উপসূর, এটা দ্বিতীয় উপসূর, তারপর এগুলো তৃতীয় চতুর্থ এভাবে হবে। আর যদি হারমোনিক বা সমমেল বলি তাহলে এইটা হচ্ছে প্রথম সমমেল, এটা তৃতীয় সমমেল, এটা পঞ্চম সমমেল, এভাবে যেতে থাকবে। এখন এই হচ্ছে আমাদের বায়ুস্তম্ভের কম্পনের প্রকৃতি, অযুগ্ম হারমোনিক পাওয়া যায়। এখানে অঙ্ক করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রান্ত শুদ্ধি বলে একটা কথা আছে। প্রান্ত শুদ্ধিটা কি? প্রান্ত শুদ্ধিটা হচ্ছে যেহেতু খোলা প্রান্তে বায়ুর অণুগুলির কম্পনের স্বাধীনতা সর্বাধিক, এজন্য সুস্পন্দ বিন্দুটা আমরা যে একটু আগে ধরেছি l সমান ল্যামডা বাই 4, এই সুস্পন্দ বিন্দুটা ঠিক এই প্রান্ত বিন্দুতে হয় না, একটু উপরে হয়।
সুস্পন্দ বিন্দুটা একটু উপরে হয়। কতটুকু উপরে হয় এটা বৈজ্ঞানিক প্রমাণ আছে। প্রমাণ হচ্ছে এই নলের ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে এই উচ্চতাটা হবে হচ্ছে 0.6 আর। তো সেই ক্ষেত্রে আমরা প্রান্ত শুদ্ধি দিয়ে অঙ্ক করতে থাকবো, অর্থাৎ আমাদের সেই ক্ষেত্রে F1 হবে হচ্ছে, F1 এর ক্ষেত্রে হবে হচ্ছে V/4 ইন্টু L এর জায়গায় হবে L প্লাস 0.6 আর। প্রত্যেকটার ক্ষেত্রেই এখানে F2 3V/4L, L এর পরিবর্তে হবে L প্লাস 0.6 আর, পরেরটাও তাই, অর্থাৎ প্রতি ক্ষেত্রেই প্রান্ত শুদ্ধিটা যোগ হবে। এখানে প্রান্ত শুদ্ধি হচ্ছে 0.6 আর। যদি নলের ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে আমরা এই প্রান্ত শুদ্ধিটা ব্যবহার করব, আর ব্যাসার্ধ যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে প্রান্ত শুদ্ধিটা আমরা পরিহার করব, সেক্ষেত্রে আমরা ইগনোর করে যাব প্রান্ত শুদ্ধিটাকে। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের এক মুখ খোলা নলে বায়ুস্তম্ভের কম্পন। এবার দেখি দুই মুখ খোলা নলে বায়ুস্তম্ভের কম্পনের কি অবস্থা হয়। এবার আসো দুই মুখ খোলা নলে নলে বায়ুস্তম্ভের কম্পন। আমরা একটা দুই মুখ খোলা নল নেই, এই হচ্ছে দুই মুখ খোলা, এল দৈর্ঘ্যেরই ধরলাম এটা। তো সেই ক্ষেত্রে দুই প্রান্তই যেহেতু খোলা, এখানে বায়ুর অণুগুলির কম্পনের স্বাধীনতা সর্বাধিক, এই জন্য এই পাশেও যে স্থির তরঙ্গটা সৃষ্টি হবে, এই পাশেও যে স্থির তরঙ্গটা সৃষ্টি হবে সেটা হবে হচ্ছে সুস্পন্দ বিন্দু। অর্থাৎ একটা এখানেও এখানেও বায়ুর অণুগুলি সংকোচন প্রসারণের মধ্যে সামনের দিকে যেতে থাকবে। তো এখানে এসে মূল তরঙ্গটার একটা অংশ মুক্ত বায়ুতে চলে যাবে, আর একটা অংশ প্রতিফলিত হয়ে মূল তরঙ্গের উপর দিয়ে উপরিপাতনের ফলে একটা স্থির তরঙ্গের সৃষ্টি করবে। তাহলে স্থির তরঙ্গের এই প্রান্তেও সুস্পন্দ বিন্দু পাওয়া যাবে, এই প্রান্তেও সুস্পন্দ বিন্দু পাওয়া যাবে। তো যদি আস্তে করে ফু দেই তাহলে আমরা মূল সুরটি পাবো। মূল সুরটি হবে কি, নিচের প্রান্তে সুস্পন্দ বিন্দু এইখান থেকে এই পর্যন্ত, এই প্রথমেও সুস্পন্দ বিন্দু পাবো নিচের প্রান্তে, উপরেও সুস্পন্দ বিন্দু পাবো। সেই ক্ষেত্রে আমাদের তরঙ্গটি হবে এই রূপ, এই। এখানে তলের দৈর্ঘ্য যদি L হয়, এক নম্বর অবস্থা L হচ্ছে λ/4 2 λ/4 2 λ1/4। λ1 হচ্ছে 4 আর 2 কাটাকাটি, তারপর λ/2 12। আবার V F1 λ1। F1 হচ্ছে V/λ1, λ1 এর মান বসিয়ে দেই, বাই 12। এটা এক নম্বর সমীকরণ। পরবর্তী অবস্থায় আমরা যদি নলে একটু জোরে ফু দেই তাহলে এই সুস্পন্দ বিন্দুটা পাওয়া যাবে। এটা হচ্ছে মূল সুরের ক্ষেত্রে, প্রথম উপসুরের ক্ষেত্রে এই সুস্পন্দটা পাওয়া যাবে, অর্থাৎ তরঙ্গটি হবে এরকম। দ্বিতীয় অবস্থা, এই ক্ষেত্রে L হবে λ/4 2 λ/4 3 λ/4 4 λ/4 4 λ2/4। λ2 হচ্ছে L। অতএব V F2 λ2। F2 হচ্ছে V/λ2 এর মান বসিয়ে দেই L। এখন
1 নম্বর সমীকরণের সাথে তুলনা করার জন্য আমরা এখানে উপরেও 2 দিয়ে গুণ করে দেই, নিচেও 2 দিয়ে গুণ করে দেই। তাহলে v/12 সমান হচ্ছে f1, অতএব f2 ইকুয়াল টু 2f1। এটা হচ্ছে প্রথম বসুর 2 নম্বর সমীকরণ। এবার যদি আরো জোরে ফু দেই তাহলে দ্বিতীয় বসুর পাওয়া যাবে। দ্বিতীয় বসুরের ক্ষেত্রে কেমন হবে? এইখান থেকে এই 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 3 নম্বর অবস্থা। এখানে এসে l ইকুয়াল টু হবে λ/4, 2 λ/4, 3 λ/4, 4 λ/4, 5 λ/4, 6 λ/4। l ইকুয়াল টু হবে 6 λ3/4। তাহলে λ3 ইকুয়াল টু হবে হচ্ছে, কাটাকাটি করে পাই আমরা টুয়াইস l/3। অতএব v ইকুয়াল টু f3 λ3। f3 ইকুয়াল টু v বাই λ3 এর মান বসিয়ে দেই, নিচে থাকবে 12 উপরে 3, বা f3 ইকুয়াল টু v/12 সমান হচ্ছে f1, f3 ইকুয়াল টু 3f1। 3 নম্বর সমীকরণ। ঠিক এরপরে যদি আমরা আরো জোরে ফু দিতে থাকি তাহলে পরবর্তী কম্পাঙ্কটা হবে f4 সমান 4f1, তারপরটা হবে 5f1, তারপরটা হবে 6f1। অর্থাৎ এটা এটা হচ্ছে প্রথম সমমেল, এটা হচ্ছে দ্বিতীয় সমমেল, এটা হচ্ছে তৃতীয় সমমেল, এরকম করে যেতে থাকবে। তাহলে বোঝা যাচ্ছে যেখানে যুগ্ম এবং অযুগ্ম উভয় প্রকার হারমোনিক উৎপন্ন হয়। আর এটা হচ্ছে মূল সুর, এটা হচ্ছে প্রথম উপসুর, এটা হচ্ছে দ্বিতীয় উপসুর, এভাবে আমাদের যেতে থাকবে। তাহলে আমরা দুই মুখ খোলা নলেজ পেলাম যে এখানে যুগ্ম এবং অযুগ্ম উভয় প্রকার হারমোনিক উৎপন্ন হয়। এই ক্ষেত্রে প্রান্তশুদ্ধির ব্যাপারটা আছে। প্রান্তশুদ্ধির ব্যাপারটা হবে এই পাশে 0.6r সুস্পন্দ বিন্দুটা, এই পাশেও হবে 0.6r। যদি প্রান্তশুদ্ধির হিসাব করতে যাই আমরা, প্রান্তশুদ্ধি যদি আমাদের এখানে নলের দৈর্ঘ্য ব্যাসার্ধ যদি দেওয়া থাকে তাহলে প্রান্তশুদ্ধি হবে, প্রান্তশুদ্ধি হচ্ছে 0.6r, আমরা জানি এটা পরীক্ষামূলক প্রমাণ। f1 ইকুয়াল টু হচ্ছে v/2 ইনটু l প্লাস 0.6r। তাহলে মোট হবে 0.6 আর 0.6 ইনটু 0.6r ইনটু 2 ইকুয়াল টু হবে হচ্ছে v/2 ইনটু l প্লাস 1.2r। প্রান্তশুদ্ধি আসলে এবার প্রত্যেকটার ক্ষেত্রে, প্রথম উপসূরের ক্ষেত্রেও l এর জায়গায় হবে হচ্ছে 2 ইনটু l প্লাস 1.2r, অর্থাৎ l এর সাথে 1.2r যোগ হবে। আর যদি ব্যাসার্ধ দেওয়া না থাকে তাহলে আমরা প্রান্তশুদ্ধিটাকে অ্যাভয়েড করে যাব, এটাকে ইগনোর করে যাব অঙ্ক করার ক্ষেত্রে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের এক মুখ খোলা নলে বায়ুস্তম্ভের কম্পন ও দুই মুখ খোলা নলে বায়ুস্তম্ভের কম্পন। তো সেই ক্ষেত্রে আমাদের একটা অনুধাবনের প্রশ্ন এখান থেকে আসতে পারে যে এক মুখ খোলা নল অপেক্ষা দুই মুখ খোলা নলে কেন শ্রুতিমধুর শব্দ শোনা যায়। সেক্ষেত্রে আমরা বলবো যে এক মুখ খোলা নলে শুধুমাত্র অযুগ্ম হারমোনিক উৎপন্ন হয়, আর দুই মুখ খোলা নলে যুগ্ম ও অযুগ্ম উভয় প্রকার হারমোনিক উৎপন্ন হয়। তাই এক মুখ খোলা নল অপেক্ষা দুই মুখ খোলা নলে শ্রুতিমধুর শব্দ শোনা যায়। আমরা বিভিন্ন অনুষ্ঠানে
বিভিন্ন গান বাজনায় যে বাঁশিগুলি শুনতে পাই, সে বাঁশিগুলি কিন্তু সবই দুই মুখ খোলা নল, এই জন্য এখানে সুর তোলা যায়। কিন্তু আমরা যদি এক মুখ খোলা নল নেই, মনে করো একটা কলমের ক্যাপ, এই ক্যাপের এক মুখ খোলা এক মুখ বদ্ধ, এখানে যদি উপরে যদি আমরা ফু দেই তাহলে শব্দ হবে ঠিকই, কিন্তু সুর তোলা যাবে না। এই জন্য আমরা এটার ব্যবহারিক প্রয়োগও আমরা এটা একটা উদাহরণ হিসেবে দিয়ে দিতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি বুঝতে পেরেছ। আবার আমাদের দেখা হবে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো সময়। আগামী ক্লাসে আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ চলতরিৎ নিয়ে আলোচনা করব। সবাই দেখবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।